3 মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া। গ্রেফতারি পরোয়ানা জারির 38 দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন, ফিরে গেলেন বাসভবনে। আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও 3 মাস ব্যাপী কেন এ সহিংসতা বিএনপির? প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের। শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি। সিটি নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 7টি প্রবেশ পথে বসানো হচ্ছে স্থায়ী চেকপোস্ট। অবৈধ অস্ত্র ও বহিরাগত সন্ত্রাসী ঠেকাতে নির্বাচন কমিশনের নির্দেশনা। বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ রুটে আরো 2টি উড়োজাহাজ উদ্বোধন। এবং সিলেটে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই বাড়িতে 2 বছরের মধ্যে 4 জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক। গ্যাস বের হবার পথ না থাকায় বারবার এই দুর্ঘটনা, বলছেন প্রকৌশলীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতাহীন। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির 38 দিন পর আদালত থেকে জামিন পেলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে পৌঁছানোর আগেই জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে বেগম জিয়ার উপস্থিতিতে জামিন মঞ্জুর এবং আগামী 5 মে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক। আরও জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে রোববার সকাল 10:30টার পরপর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষের আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করেন তিনি। এদিনের কার্যক্রমের শুরুতেই জামিনের জন্য আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি 5 মে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন। দিনের কার্যক্রম শেষে বেলা 12টার কিছু আগে আইনজীবীদের সাথে আদালত থেকে বেরিয়ে আসেন বেগম জিয়া। নিরাপত্তা প্রহরায় গাড়ি বহর নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইনজীবীরা। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি। আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। আদালত এটাও বলেছেন যে দেখেন, মামলাটাকে পরিচালনা করার জন্যই আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলাম। মাননীয় আদালত বলেছিলেন যে তাকে জেলখানায় নিয়ে বা জেলখানা পাঠানোর জন্যই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, এই ধারণা ঠিক নয়। বেগম জিয়ার বয়স ও মর্যাদা বিবেচনায় দুদকের আইনজীবীরাও জামিনের পক্ষে আদালতে মতামত দিয়েছেন বলে দাবি করেন। আমরা বলেছি যে তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সাহায্য করেন এবং মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এই সমস্ত কারণে তিনি যদি অ্যাসিওর করতে আমাদের মাননীয় আদালতকে যদি বলতে পারেন, তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন। এই মামলায় দুদকের পক্ষ থেকে উপস্থাপন করা নথিপত্রের সত্যায়িত কপি আদালতের কাছে চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। দুদক তাদের চার্জশিটে যেসব কাগজপত্র করে দিয়েছে, কথা বলেছে, আদালত যেটা আইন অনুযায়ী আমাদের দরখাস্তটা হয়েছে, আদালত আমার দরখাস্তটা মঞ্জুর করেছে। দুদককে বলেছে অতি তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলো আমাদের দেওয়ার জন্য। এ দুটি মামলায় এ পর্যন্ত 64 কার্যদিবসে এ নিয়ে মোট 8 বার আদালতে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে 92 দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে হাজিরা শেষে ফিরে যান গুলশানের বাসভবনে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 3রা জানুয়ারি থেকে টানা 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। এখান থেকে দিয়েছেন আন্দোলনের নির্দেশনা। গুলশানের কার্যালয়ে থাকা অবস্থায় 26শে ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পরবর্তী শুনানির তারিখ 4 মার্চ নিরাপত্তা সহ 4 কারণ দেখে কার্যালয় থেকে বের হননি বেগম জিয়া। 3 মাস পর দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে রোববার কার্যালয় থেকে বের হবেন তিনি। এমন খবরে সকাল থেকেই গুলশানের 86 নম্বর রোডের এই বাড়িটি ঘিরে গণমাধ্যম কর্মীদের ভিড়। কার্যালয়ের ভেতরে বাইরে অন্যরকম চাঞ্চল্য। অবশেষে সকাল 10টার কিছু আগে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আদালতের দিকে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা, ছিল বিএনপি নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গাড়ি বহরের সঙ্গে ছিল একটি অ্যাম্বুলেন্সও। এ সময় বেগম জিয়ার আসার পথে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল।
এদিকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল বকশীবাজার অস্থায়ী আদালতের আশপাশের এলাকায়। বেগম জিয়া আসার আগে আগে আরও জোরদার করা হয় এই ব্যবস্থা। র্যাব পুলিশের সঙ্গে সাদা পোশাকে মোতায়েন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ কর্মকর্তারা বলেন, বেগম জিয়ার নিরাপত্তার জন্য তার কাছের নেতা, ব্যক্তিগত কর্মকর্তা এবং আইনজীবী ছাড়া আর কাউকে আদালত এলাকায় প্রবেশ করতে দেননি তারা। উনি এসেছেন, ওনার সাথে ওনার অ্যাডভোকেট বা অল্প কিছু নেতাকর্মী এসেছিলেন, তারা এবং তারা শান্তিপূর্ণভাবেই চলে গেছেন। আর আশেপাশে দু একজন হয়তো হুল্লার একটু করতে পারে, বাট আইন শৃঙ্খলার অবনতিজনিত কিছু ঘটে না এখানে। শুনানি শেষে একই ধরনের নিরাপত্তা দিয়ে বেগম জিয়াকে পৌঁছে দেওয়া হয় তার গুলশানের বাসভবনে। 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর নিজ বাসভবনে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 মাস পর তালা খুলে চট্টগ্রামের দলীয় কার্যালয়ে ঢুকলেন নগর বিএনপির নেতাকর্মীরা। বিকেলে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। সকাল থেকে দলের নেতাকর্মীরা নূর আহমদ সড়কের দলীয় কার্যালয়ের বাইরে অবস্থান করতে থাকেন। দুপুরের পর নগর বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে সেখানে আসেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তালা খুলে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন তারা। এরপর কার্যালয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠক করেন নেতাকর্মীরা। গত 5 জানুয়ারি সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। সরকার দেশের ক্ষমতায় গেড়ে বসেছে, সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের সার্বিকভাবে গণতান্ত্রিক, সাংবিধানিক, রাজনৈতিক সমস্ত অধিকার হরণের কারণে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আদালতে গেছেন। তার দল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তাহলে কেন আন্দোলনের নামে সহিংসতায় মানুষ হত্যা করলেন? এমন প্রশ্ন রেখে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এর জবাব শিগগিরই বেগম জিয়া পাবেন। সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আজকে তিনি আবার আদালতে যাচ্ছেন, আবার তিনি নির্বাচনী মাঠে নামবেন, আবার তিনি তার নেতা কর্মীদের নিয়ে অফিসে যাবেন এবং তার যে স্বাভাবিক জীবন গতি সেটা আবার সেই অবস্থায় তিনি ফিরে আসছেন। অথচ এতগুলো প্রাণহানি কেন ঘটলো এই প্রশ্ন কিন্তু আজকে জনমনে। জবাব আপনি শীঘ্রই পাবেন। যারা সরাসরি ঘটনার সাথে জড়িত, যারা অর্থের যোগান দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যত বড় শীর্ষ নেতাই হোক না কেন, যেই পদের প্রার্থী হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে পালন করবে। এদের ছেড়ে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এদিকে অবরোধ হরতালের নামে যানবাহনে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও এবং পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে পদযাত্রা করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী পরিষদ। বিকেলে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ থেকে পদযাত্রাটি বের হয়। এতে অংশ নেন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর কয়েকটি স্থান প্রদক্ষিণ করে পদযাত্রাটি শিখা চিরন্তনীতে গিয়ে শেষ হয়। পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উনি যে আজকে গাড়ি নিয়ে গেলেন, দেশে তো অবরোধ, উনি অবরোধ দেখেছেন, সেই অবরোধ ভেঙে নিজে গেছেন, নিজের টাকা অবরোধ নিজে ভেঙেছেন। এখন আর অবরোধ দিয়ে, হরতাল দিয়ে মানুষ খুন করেন না, আপনি বন্ধ করেন এই বোমাবাজি এবং আপনার এই কর্মসূচি। নির্বাচনে অংশগ্রহণ করুক অথবা না করুক, আগুন দিয়ে মানুষ পোড়ানোর পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য বেগম খালেদা জিয়া এবং আগুন সন্ত্রাসীদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। বিএনপির বিলম্বিত বোধোদয়ে রাজনীতিতে সুসময় ফিরে আসবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনে অংশ না নিলেও সিটি নির্বাচনে অংশগ্রহণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে তিনি এমন মন্তব্য করেন। সকালে ফেনীর ফতেহপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। বেগম জিয়া 3 মাস ধরে
একটা অফিসের মধ্যে ছিলেন, আর কোর্ট তাকে জামিন দিয়েছে। এই জামিন তিনি আগে কোর্টে গেলে আগেও পেতেন। বিলম্বে হলেও বিএনপি বোধোদয় রাজনীতিতে বাস্তবতার পথ অনুসরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। দেখছেন বাংলার সময়। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের রিভিউ শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে আগামীকাল আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের 3রা নভেম্বর কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ, যা এ বছরের 18 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয় এবং 19 ফেব্রুয়ারি কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। গত 5 মার্চ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন কামরুজ্জামান। বাংলা সময় আরো থাকছে। কালবৈশাখী ঝড়ে 5 জেলায় 25 জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু বগুড়ায় মারা গেলেন 14 জন। বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবার মান উন্নয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে 2টি উড়োজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে বাংলাদেশ বিমানের 2টি উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এবং সৈয়দপুরে আরও 2টি আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার পরিকল্পনার কথা জানান। এর ফলে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে এবং ব্যবসা বাণিজ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় দেশের সুনাম রক্ষার্থে উন্নত সেবার পাশাপাশি আধুনিক দক্ষতা অর্জনে বিমান কর্তৃপক্ষকে কাজ করার তাগিদ দেন। সেই সাথে বিমানবন্দরে নামার পর যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় এ ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের অভ্যন্তরে হোক বা আন্তর্জাতিক ফ্লাইট হোক, সেখানে যাত্রী সেবাটা এবং আমাদের সুনামটা রক্ষা করা এবং আমাদের এই বিমান এর রক্ষণাবেক্ষণ এগুলি যাতে আরো সুন্দর হয়, আন্তর্জাতিক মানের হয়, মানুষের একটা বিশ্বাস আস্থা, যাত্রীদের বিশ্বাস আস্থাটা যেন অর্জন করা যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সৈয়দপুরকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করব, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে আলোচনা করছি, অর্থাৎ ভুটানের সাথে আমাদের আলোচনা হয়েছে। ভুটান যাতে আমাদের এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারে সেই সুযোগটা আমরা তাদের দিতে চাই। কক্সবাজার এটা আমাদের একটা পর্যটনের নগরী, সেই জন্য আমি মনে করি কক্সবাজার আপাতত আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, তার ফলে আমাদের গুরুত্বটাও বেড়ে গেছে। সেখানেও আমরা আমাদের কক্সবাজার বিমানবন্দরটাকেও আন্তর্জাতিক মানে বিমানবন্দর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় একটি বাসার বাথরুমে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন মা মেয়ে। 2 বছরের মধ্যে একই বাড়িতে 4 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৌশলীরা বলছেন, সেপটিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার কোনো পথ না থাকায় এই ঘটনা ঘটেছে। জেলার শেরপুরে রোববার বাদ আসর নিহত মা মেয়ের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এলাকাবাসী জানান, শুক্রবার রাত 11:30টার দিকে নগরীর মীরের ময়দান এলাকার অর্ণব 6 নম্বর বাসায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি নিয়ে ওই বাসার মেয়ে জাহিদা সুলতানা বাথরুমে যান। বাথরুমের কমোডের ঢাকনা খোলার সাথে সাথে প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। মেয়েকে বাঁচাতে মা মনোয়ারা বেগম ও ছোট ভাই ছুটে এলে তাদের শরীরেও আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মা ও মেয়ের অবস্থা অবনতি ঘটলে উন্নতর চিকিৎসার জন্য রাত 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে শনিবার রাতে মা ও মেয়ে মারা যান। ভেন্টিলেটারের এখানে একটা গ্লাস ছিল, গ্লাস কিন্তু ফিক্সড ছিল, ওইটা বাস্ট মারছে, জানালা ওইটা বাস্ট মারছে। লন্ডন প্রবাসী সৈয়দুর রহমানের দোতলা রহমান ভিলায় কাউকে না পাওয়া গেলেও আশপাশের বাসিন্দারা জানান, 2 বছর আগে এই বাড়িতে একই ঘটনা ঘটে। ওরা যখন বাসাটা ভাড়া নেয় তখন ওরা বলল যে এই বাসায় আরো একটা দুর্ঘটনা ঘটছে, সেটাই মালিকের দ্বিতীয় ওয়াইফ।
এই বাড়ি নির্মাণের সময় ত্রুটি সারাতে বলেছিলেন এলাকাবাসী, কিন্তু তা আমলে নেননি কেউ। একই ঘটনায় 4 জনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিয়ম হচ্ছে আউটলাইন যাওয়ার সুবিধা হয়, তাই ওনারা সামনে দিছে। আমরা বলছি আমার মালিক, উনি মালিক ছিলেন, তো বলে না এটা ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়েছে, এটা সমস্যা হবে না। আশেপাশে সবাই আতঙ্কিত। আমাদের কথা হলো যে ফায়ার ব্রিগেড প্রশাসন এটা ভালো করে তদন্ত করুক। সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী জানান, বাড়ির সেপটিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার সবগুলো পথ ছিল সিল করা, ফলে গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে। সেফটি ট্যাঙ্কের মধ্যে ভেন্টিলেশন পাইপ দিয়ে এই বায়ুটাকে আমরা উপরের দিকে ছেড়ে দেওয়া হয়। এটা সম্ভবত বাথরুমে আবদ্ধ ছিল বা ভেন্টিলেশনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল না, যার কারণে মিথেন গ্যাসের সাথে আগুনের মাত্রাটা, মিথেন গ্যাসের উপস্থিতিতে এই মাত্রাটা আরো বেড়ে গেছে আর কি, যার কারণে কন্ট্রোলের মধ্যে আর ছিল না। নিহত জাহিদা সুলতানা মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। 5 ভাই 2 বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কালবৈশাখী মৌসুমের শুরুতেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলা। শনিবার ঝড়ের কবলে পড়ে সারা দেশে মারা গেছেন 25 জন। ঝড়ের তাণ্ডবে কাঁচা ও আধা পাকা সহ 1000-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। ঝড়ের পর থেকে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বগুড়া জেলার বিভিন্ন এলাকা। বগুড়া সদর, শাহজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী এবং ধুনট উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন 14 জন। এদের মধ্যে এক শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, ছিঁড়ে গেছে বিদ্যুতের লাইন। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বেশ কিছুক্ষণ বিচ্ছিন্ন থাকে সড়ক যোগাযোগ। এছাড়া ঝড়ের পর থেকে প্রায় 24 ঘন্টা জেলার 12টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। ঝড়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড় এসে আমার ডাল ভেঙে মাথায় পড়লো, মাথায় পড়ার সাথেই তখন আমি খুব ওখানে অজ্ঞান হয়ে পড়ে আসলাম। গাছ ভেঙেছেন যে পড়ছে, পড়ে কি করছে বগুড়াতে 33 কেবি যে ফিডারগুলো আছে, ঝড়ের জন্য কিছু পোল ভেঙে গেছে, পোল ভাঙার জন্য সবই বন্ধ আছে। বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে এবং বিশেষ কাঁচা ঘর বাড়ি যেগুলো আছে তার একটা বড় অংশ বিধ্বস্ত হয়ে গেছে। রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন 5 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তার আশপাশের অসংখ্য দোকানপাট। জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর আঘাতে আম, লিচু বাগান সহ পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। নগরীর বিভিন্ন স্থানের বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। শত শত গাছগাছালি নষ্ট হয়ে গেছে, ধানের ক্ষেত এরকম শুয়ে গেছে, কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। যারে বানানো পরে শুয়ে ফেলে দিছে, ধানটা আমাকে এখন চিতান হবে, তো ধান বেশি ফলন দিবে না। পাবনায় গাছের নিচে পড়ে মারা গেছেন এক চা বিক্রেতা। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল, আম ও লিচুর বাগান। এছাড়া বৈদ্যুতিক লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 50টি গাছ ভেঙে গেছে এই ঝড়ে, কাল উদ্যোগ ঝড়ে ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। শনিবারের ঝড়ে কুমিল্লার আকুবপুর ইউনিয়নের বালিঘর হুজুরিশা উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। এদিকে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মারা গেছেন একজন। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বজ্রপাত, দেয়াল ধস এবং গাছ চাপা পড়ে নাটোর, সুনামগঞ্জ এবং নওগাঁয় বেশ কয়েকজন মারা গেছেন। এসব জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। এদিকে ঝালকাঠির 2টি উপজেলা বিকেলে আবারও কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। সাথে ছিল মুষলধারী শিলাবৃষ্টি। প্রায় আধা ঘন্টায় স্থায়ী এই ঝড়ে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বেশ কিছু কাঁচা ঘর ও গাছপালা উপড়ে পড়ে। শিলাবৃষ্টির কারণে ক্ষতি হয়েছে ফসল এবং সবজি ক্ষেতের। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এতে দুর্ভোগে পড়েন সেখানকার বাসিন্দারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মনোনয়ন প্রার্থী 15 জনের মধ্যে 11 জনের আপিল বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে 4 জনকে।
সকাল 11টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানি শুরু হয়। এ সময় সংরক্ষিত আসনে 7 জনের আপিলের শুনানি শেষে 6 জনের বাতিলের আদেশ বহাল রেখে মাত্র 1 জনের আপিল গ্রহণ করেছে আপিল বিভাগ। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 8 জনের আপিলের শুনানি শেষে 5 জনের বাতিল আদেশ বহাল রাখা হয়। আপিল গ্রহণ করা হয় 3 জনের। এর আগে গত 1 ও 2 এপ্রিল মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় 1 জন মেয়র, 10 জন সংরক্ষিত কাউন্সিলর এবং 31 জন সাধারণ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের মধ্যে 1 জন মেয়র, 9 জন সংরক্ষিত কাউন্সিলর এবং 18 জন সাধারণ কাউন্সিলর আপিলের আবেদন জানিয়েছিল। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলাইমান আলম শেখ সহ 5 কাউন্সিলরকে সতর্ক করেছে চট্টগ্রাম নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অবৈধ অস্ত্র এবং বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে শহরের প্রবেশ পথগুলোতে স্থায়ী চেকপোস্ট বসানোর জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। আগামী 2-1 দিনের মধ্যে 7টি প্রবেশ পথেই বসানো হবে স্থায়ী চেকপোস্ট। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন কমল দে। যে কোনো নির্বাচনে প্রভাবশালী প্রার্থীর পক্ষে সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোতে সন্ত্রাসীরা বেশি রকমের প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। অতীত অভিজ্ঞতা অনুযায়ী প্রচারণার সাথে সাথে শুরু হয় পেশি শক্তির প্রভাব। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও এ ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহারের পাশাপাশি বহিরাগত সন্ত্রাসী অনুপ্রবেশের আশঙ্কা নির্বাচন কমিশনের। সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা জানেন যে যখন নির্বাচনী প্রচার প্রচারণা খুব প্রচন্ডভাবে শুরু হয় তখন বিশেষ করে বহিরাগত সন্ত্রাসীরাও আনাগোনা শুরু হয়ে যায় বা অস্ত্র প্রবেশের একটা সুযোগ তৈরি হয় তাদের। পাহাড়তলী সিটি গেট, শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন হাটাজারি লিংক রোড এবং বিমানবন্দর সড়কের 15 নম্বর ঘাটে স্থায়ী চেকপোস্ট বসানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশনের যে মেইন প্রবেশ পথগুলো আছে এই পথগুলোতে পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা চৌকি বসানোর জন্য ওনারা চেকপোস্ট থাকবে, ওনারা চেক করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিএমপি কমিশনার। নির্বাচন পর্যন্ত এসব চেকপোস্টের কার্যক্রম চালু রাখা হবে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের যে নির্দেশাবলী সেটা তো আমরা ইতিমধ্যে পালন করা শুরু করেছি এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশাবলী আমরা যথাযথভাবে পালন করে যাব। এদিকে নির্বাচন কমিশন এবং পুলিশের এই ব্যবস্থা যেন কাউকে নির্যাতনের জন্য না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানালেন এই নির্বাচন পর্যবেক্ষক। সরকারের দলের বাইরের যারা বা প্রার্থীর কোনো সমর্থক তারা হয়রানির সম্মুখীন হবেন কিনা লেভেল প্লেইং ফিল্ড সেটা অর্থ যদি সত্যিকার অর্থে সেটা সৃষ্টি করার জন্য করা হয় তাহলে এটা সাধুবাদ জানানো যায়। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এতে প্রধান 3 রাজনৈতিক দল সহ মেয়র পদে মোট 12 জন প্রার্থী লড়ছেন আর সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন 317 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের নানোয়ারায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে উপজেলার পিলখাই গ্রামের ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। এ সময় টেকোনা গ্রামের কয়েকজন খেলতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে 2 গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রামের অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন তারা ফাঁট বাঁধিয়ে বেগুন যাতে মারছে আর তারা মানে না, তারা গাদ্দারি করে একটা হাইবেল লাই এই মারামারি শুরু স্কুল তালাও মারি এদের গ্রাম থেকে গিয়ে আমাদের ছেলেদেরকে খেলা খেলতে জানে বিদায় এদেরকে ধরে মারধর করছে। গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে, এতে আহত হয়ে 5 জন রোগী এখানে আসছে, 5 জনকে নানান ওয়ার্ডে দিচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 6 জন। নাটোরে সকাল 9টার দিকে ঢাকাগামী মরিচ বোঝাই একটি ট্রাক তেবাড়িয়া রেলগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার যাত্রী শওকত পরমাণিক। এ সময় অটোরিকশার চালক ও নসিমনের যাত্রী সহ 6 জন আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে ইপিজেড এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান রানী নামে এক নারী পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হন আরও একজন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কে গোপালগঞ্জ এলাকায় একটি মিনিবাস বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন বিজিবির ল্যান্স নায়ক শফিকুল আলম। নিহত বিজিবির সদস্য শফিকুল দিনাজপুর সেক্টরে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সমস্যা সমাধানের জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। দুপুরে বিজ্ঞান ভবনের ৩য় তলা প্রশাসনের কাছ থেকে বুঝে নিতে আসেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা। এ সময় তাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাধা দেয়। এরপর ভবনের সামনে এই দুই বিভাগের শিক্ষার্থীরাই অবস্থান ধর্মঘট শুরু করে। শিক্ষার্থীরা জানান, চাহিদা অনুযায়ী ল্যাব এবং ক্লাসরুমের ব্যবস্থা করা হলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হবে। টোটাল 7টা ব্যাচ রানিং ক্লাস করতেছি, যেখানে আমাদের ক্লাসরুমের সংকটের কারণে দেখা যায় আমরা অনার্স স্টুডেন্ট দাঁড়ায় থেকে মাস্টার্সরা ক্লাস করে। যেই সংকটটা আছে সেটা সমাধান করতে হবে, যদি না করে তাহলে আমরা আমাদের এই আন্দোলন চালায় যাব। যে ভবনটি, সে ভবনে আমরা পরিবেশ বিজ্ঞানের শিক্ষকরা আমরা বুঝিয়ে নিতে আসি ইঞ্জিনিয়ার বা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের সাথে, তখন আমরা এসে বাধার সম্মুখীন হই। মাননীয় উপাচার্য এবং প্রোপাচার্য রেজিস্ট্রারের সাথে জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট শিক্ষকবৃন্দ এবং সিএসসি বিভাগের শিক্ষকবৃন্দ আলোচনায় বসেছেন। আশা করি একটা শান্তিপূর্ণ সমাধান আমরা পাব। আওয়ামী লীগ সরকারের আমলে সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তাই এবারের সিটি কর্পোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হরতাল অবরোধের নামে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, সরকারি দল কোনো জায়গায় হস্তক্ষেপ করে না, এবারও হস্তক্ষেপ করা হবে না। ঢাকা এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত উৎসাহের সঙ্গে সুষ্ঠু নিরপেক্ষ হবে। জনগণ যে রায় দেবে সবাই সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছে। দলের অভিযোগগুলো সবসময় করে, তারা অপরাধ তারাই করছে, পেট্রোল বোমা মেরে মানুষকে তারাই হত্যা করছে। হরতাল অবরোধের নামে নৈরাজ্য করার সৃষ্টি করেছিল, তারা ব্যর্থ হয়েছে। কারোর বিরুদ্ধে যদি অপরাধের কোনো অভিযোগ থাকে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে। এর সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই। তো বছরের প্রথম 3 মাসে দক্ষিণ পশ্চিম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 10 বাংলাদেশি নিহত হয়েছেন আর নির্যাতনের শিকার হয়েছেন আরো 7 জন। মানবাধিকার সংগঠন রাইটসের বছরের প্রথম 3 মাসে দক্ষিণ পশ্চিম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 10 বাংলাদেশি নিহত হয়েছেন আর নির্যাতনের শিকার হয়েছেন আরও 7 জন। মানবাধিকার সংগঠন রাইটসের যশোর শাখা নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সকালে নিজস্ব কার্যালয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে যশোর বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে একটি প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়, বিএসএফের হাতে গত জানুয়ারিতে 3 জন এবং ফেব্রুয়ারিতে 7 বাংলাদেশি নিহত হন। এসব ঘটনা ঘটেছে বেনাপোল, ঝিনাইদহের মহেশপুর এবং মেহেরপুর সীমান্ত এলাকায়। এছাড়া গত 3 মাসে খুলনা বিভাগের 10 জেলায় 87 জন নিখোঁজ হয়েছেন বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়। নানা আয়োজনে বরিশাল ও গোপালগঞ্জে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব স্টার সানডে। এ উপলক্ষে বরিশাল ক্যাথলিক চার্চ বিশেষ প্রার্থনার আয়োজন করে। এ সময় যিশুর শুভ পুনরুত্থান খ্রিস্ট ধর্মাবলম্বীদের মনে পবিত্রতা বয়ে আনবে এই কামনা করেন সবাই। বিশেষ দিনটিকে উদযাপন করতে গত 29 মার্চ থেকে ক্যাথলিক চার্চে চলে ধর্মীয় নানা অনুষ্ঠান। এদিকে গোপালগঞ্জে খ্রিস্টান ফেলোশিপের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে যীশু খ্রিস্টের পুনরুত্থান উপাসনার মধ্য দিয়ে শুরু হয় দিনটির কার্যক্রম। একে একে অনুষ্ঠিত হয় ধর্মীয় সঙ্গীত ও প্রার্থনা। পরে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া। গ্রেফতারি পরোয়ানা জারির 38 দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন, ফিরে গেলেন বাসভবনে। আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও 3 মাস ব্যাপী কেন এ সহিংসতা বিএনপির? প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের। শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি। সিটি নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 7টি প্রবেশ পথে বসানো হচ্ছে স্থায়ী চেকপোস্ট। অবৈধ অস্ত্র ও বহিরাগত সন্ত্রাসী ঠেকাতে নির্বাচন কমিশনের নির্দেশনা।
বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ রুটে আরও 2টি উড়োজাহাজ উদ্বোধন। এবং সিলেটে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই বাড়িতে 2 বছরের মধ্যে 4 জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক। গ্যাস বের হবার পথ না থাকায় বারবার এই দুর্ঘটনা বলছেন প্রকৌশলীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন। *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।